আমরা জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে মুভমেন্ট এবং সেখান থেকে আমরা যে সাংস্কৃতিক চিন্তাকে জাতির সামনে হাজির করতে চাই, সেটা একাডেমি বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে উপস্থাপন করছে এটা খুব গুরুত্বপূর্ণ। আদৌ সে ব্যাপারে তার কোনো চিন্তা বা উদ্যোগ আছে কিনা, কারণ এটা শুধু আজকের এই একটা পুরস্কার বা একদিনের ব্যাপার না, এটাকে আমাদের দেখতে হবে সামনের, বলতে পারি যে আমরা এক যুগ পর্যন্ত আমাদের চিন্তা করতে হবে যে সামনে একটা জেনারেশন কিভাবে তৈরি হবে। বাংলা একাডেমি পুরস্কার স্থগিত হয়েছে এবং বিতর্ক হয়েছে এবং নানা রকম অভিযোগ এসছে এবং বাংলা একাডেমি ঘিরে নানা রকম সংকটের কথা আমি শুনছি যে এখানে একটা ফ্যাসিবাদের আখড়া এরকম একটা কথা শোনা যাচ্ছে এবং যে অভিযোগে ডিজি এবং এমনকি সংস্কৃতি উপদেষ্টাও স্বীকার করেছেন। তো এই সংকটের মূলে কি আছে এবং এটা সমাধান কিভাবে সম্ভব? পুরস্কার বিতর্ক কেন হলো আসলে? প্রথমত একটা জিনিস হচ্ছে বাংলা একাডেমি যে পুরস্কারের ব্যাপারটি, সাহিত্য পুরস্কার, এইটার বিতর্ক কিন্তু আজকের নয়, একটা দীর্ঘ সময় থেকেই এই বিতর্কটা চলে এসছে। মানে আমরা যাকে পুরস্কার পাওয়া দরকার মনে করি তিনি না পেয়ে অন্য কেউ পেয়ে যান, সেটা রাজনৈতিক বিবেচনায় সবসময় চলে এসছে। এমনকি আমরা যদি পৃথিবীব্যাপী তাকাই যে নোবেল পুরস্কারের ক্ষেত্রেও এই ধরনের জটিলতা আছে, যে আমরা হয়তো অনেকবার ভেবেছি মিলান কুন্ডেরার নোবেল পুরস্কার পাওয়া উচিত, কিন্তু পেয়ে গেলেন দেখা গেল ওই ফ্রান্সের আরেকজন লেখক প্যাট্রিক মোদিয়ানো, যার লেখা হয়তো আমরা ভেবে পড়িই নাই, কিন্তু কুন্ডেরা নোবেল পুরস্কার না পাওয়ার সত্ত্বেও তার লেখা আমরা অনেক আগেই আমাদের সবাই মোটামুটি এখানে বেশ পঠিত। তো এখন যেটা হয় কি, এই পুরস্কারের ক্ষেত্রে যে বিবেচনাগুলি কাজ করতো আগে, আমাদের এই জুলাই অভ্যুত্থানের পর একটা মানে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সমাজের মধ্যে, সেটা হলো যে যোগ্য লোককে এবং যথার্থ ব্যক্তিকে আসলে খুঁজে বের করা এবং তাকে পুরস্কৃত করা, সে যে মতাদর্শের জায়গায় থাকুক না কেন। কিন্তু যেটা হয়েছে যে এই জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সতর্ক থাকা দরকার ছিল, মানে একটা গেটওয়ে বা একটা ক্রস চেকের জায়গায় থাকা উচিত ছিল। আমরা যাকে দিচ্ছি তিনি কি আসলে, যেহেতু একটা বড় ধরনের গণহত্যার মতো ব্যাপার ঘটে গেছে, সুতরাং এই গণহত্যার পক্ষে যারা ছিলেন তাদেরকে তো আসলে একটা সোসাইটি বা রাষ্ট্র পুরস্কৃত করতে পারে না। গণহত্যার পক্ষে থাকা মানে এই নয় যে তার সাহিত্যকে আমরা মূল্যহীন বলছি, তার হয়তো সাহিত্য বা ভাষায় অনেক অবদান থাকতেই পারে, কিন্তু যখন আসলে রাষ্ট্র কাউকে রিকগনাইজ করবে তখন রাষ্ট্রের যে স্পিরিট, সেই স্পিরিটের পক্ষে থাকার প্রয়োজন আছে এবং সেটা সোসাইটিতে সেটা একটা মেসেজ বা বার্তা দেয় যে আমরা আসলে কোন ধরনের মানুষকে সাহিত্যিকে ফোকাস করছি। এখন যেটা হয়েছে, যারা এই পুরস্কার প্রক্রিয়ার মধ্যে ছিলেন নিশ্চিতভাবে তারা এই রাজনৈতিক ব্যাপারটিকে বা স্পিরিটটিকে আসলে ওইভাবে ধারণ করতে পারে নাই। আমার ধারণা যে তাদের বেশিরভাগেরই মনোযোগ ছিল যে যেহেতু আমাদের মানে ওই অর্থে কোনো রাজনৈতিক দলের চাপ নেই, সেই চাপমুক্ত জায়গা থেকে যারা আসলে সাহিত্যে খুব অ্যাক্টিভ, সক্রিয়, কোনো না কোনোভাবে বিভিন্ন জনের সঙ্গে কানেক্টেড, তাদেরকেই তারা আসলে পুরস্কৃত করতে চেয়েছে। এই চাওয়ার মধ্যে যে বড় গলতটা সেটা হচ্ছে যে তারা আসলে এই যে কমিটিগুলি আছে, প্রায় দীর্ঘ একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে এটা হয়, এই মনোনয়ন থেকে শুরু করে জুরি বোর্ডের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এইটাকে যে কেউ একজন ক্রস চেক করবে দায়িত্ব নিয়ে, সেই কাজটি কেউ করেনি। এখানে একজন আরেকজনের উপরে ভরসা করেছে, ফলে হয়েছে কি যে আমাদের যে মূল মানে আমাদের মূল যে ক্ষোভের যে জায়গাটা, সেটা হলো যে আমরা যে একটা সদ্য একটা রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর দিয়ে এসেছি, সেই রক্তের যে প্রতিশ্রুতি সেটাকে আসলে ঠিকভাবে রক্ষা করা যায়নি। এখন এই ক্ষেত্রে আসলে বেরোয় আসার উপায় কী? পুরস্কারের ক্ষেত্রে ওভারঅল সামনের দিনগুলিতে আমরা যেটা ভাবতে পারি, পুরস্কারের ব্যাপারটা যত স্বচ্ছ হবে এটার গ্রহণযোগ্যতা ততটা বাড়বে। আমার ধারণা সেটা হচ্ছে যে কারা পুরস্কার দিচ্ছে, কারা জুরি বোর্ডে থাকছে, কারা মনোনয়ন দিচ্ছে, এই জিনিসগুলো পাবলিক হওয়া দরকার, যাতে পাবলিকের কাছে তাদের দায়বদ্ধতা থাকে। যদি এই ধরা যাক আজ এবারে যে পুরস্কারটা, এটা যদি সত্যি এরকম পাবলিকের কাছে দায়বদ্ধ থাকার ব্যাপার থাকতো, অর্থাৎ যে কে কার নাম প্রস্তাব করছে, কে কাকে মনোনয়ন দিচ্ছে এবং সিলেকশন করছে এবং জুরি বোর্ডের মধ্যে কত ভোটে কিভাবে হচ্ছে, ধরা যাক সবটা যদিও না হয়, যদি এটা হতো তাহলে কিন্তু এরকম জায়গায় কাজ করার ক্ষেত্রে সবাই সতর্ক হতো। আর যেহেতু জিনিসটা আড়ালে থেকে যায়, ফলে জুরি বোর্ডের কখনো দায় নিতে হয়নি। আমরা এর আগেও দেখি নাই
যে কখনো বাংলাদেশে কোনো পুরস্কারের জন্য আমরা জুরি বোর্ডের দিকে মানে অঙ্গুলি নির্দেশ করেছি। আমরা সবসময় যে পুরস্কার পাই তাকে আমরা অপদস্থ বা তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, কিন্তু আসলে তো প্রক্রিয়াটা বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার। তো সেই কারণে মূলত এই প্রক্রিয়ার মধ্যে যারা থাকে তাদেরকে সামনে আনতে হবে, সেটা আনলে এই সমস্যা অনেকখানি দূর হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে এখন পর্যন্ত এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কালচারাল ফিল্ডে, যেমন আপনি যদি আমাদের থিয়েটারগুলির দিকে তাকান বা অন্যান্য জায়গাগুলিতে যদি লক্ষ্য করেন, সেখানে আসলে ফ্যাসিবাদের সঙ্গে যারা আসলে কানেক্টেড, স্পষ্ট করে বলতে গেলে আওয়ামী রেজিমের সঙ্গে যারা কানেক্টেড, এবং আমাদের কালচারাল যে ফিল্ড এটার অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভিস্ট এবং যারা এখানে ফাংশন করে তারা আসলে ওই ঘরানার মধ্যে বন্দী। ফলে আমাদের যে নতুন সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার যে ব্যাপারটা, সেটার জন্য আসলে একটা যথেষ্ট পরিমাণে সময়ের দরকার, এবং সেটার জন্য আমাদের একটু বেশি সতর্কতাও দরকার। আমাদের বিভিন্ন ধরনের উদ্যোগেরও প্রয়োজন আছে। আমরা জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে মুভমেন্ট, এবং সেখান থেকে আমরা যে সাংস্কৃতিক চিন্তাকে জাতির সামনে হাজির করতে চাই, সেটা একাডেমি বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে উপস্থাপন করছে এটা খুব গুরুত্বপূর্ণ। আদৌ সে ব্যাপারে তার কোনো চিন্তা বা উদ্যোগ আছে কিনা, কারণ এটা শুধু আজকের এই একটা পুরস্কার বা একদিনের ব্যাপার না, এটাকে আমাদের দেখতে হবে সামনের, মানে বলতে পারি যে আমরা এক যুগ পর্যন্ত আমাদের চিন্তা করতে হবে যে সামনের একটা জেনারেশন কিভাবে তৈরি হবে, এবং আমাদের যারা এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে গেছে কিন্তু তাদের হয়তো কানেক্টিভিটি নানানভাবে পুরনো সিস্টেমের সঙ্গে রয়ে গেছে, তারা কিভাবে চেঞ্জ হবে সেটার জন্য তো একটা পরিসর গঠন করতে হবে। সেই পরিসর গঠন করার জন্য একটা বৃহৎ পরিকল্পনা দরকার। এই বিশেষত সাংস্কৃতিক পরিমণ্ডলটা একেবারেই নতুনভাবে নির্মাণ করা দরকার, যেটা আসলে ওই অর্থে জনগণের মধ্যে অতটা প্রয়োজন নয়, কারণ জনগণ এই আন্দোলনে যুক্ত হয়েছে, তারা নিজেদেরকে নিজেদের মতো করে পরিবর্তন করে নিয়েছে। কিন্তু আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলটা যেহেতু এখনও অনেক জায়গায় আমরা দেখতে পাই ইনঅ্যাক্টিভ, অনেক জায়গায় সেই আগেকার যে সিস্টেম বা আগেকার যে বলে যদি কালচারাল সিন্ডিকেট বলি যদি, সেটার সঙ্গে যেহেতু যুক্ত রয়ে গেছে, তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আসলে এখানে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার এবং কর্ম উদ্যোগ নেওয়া দরকার। সেইটা এখন থেকে আমাদের ভাবতে হবে। এই যে এত বড় গণ অভ্যুত্থানের পরেও 200,000 মানুষের জীবন দানের পরেও, শাহাদাতের পরেও যে ফ্যাসিবাদ রেজিমটার প্রভাব আমরা দেখছি, পুরস্কার পর্যন্ত বাংলা একাডেমি থেকে শুরু করে নানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমরা দেখছি তাদের আধিপত্য, এবং আমরা দেখছি যে তারাই ঘুরে ফিরে সব রাজত্ব করছে, নানান বিশৃঙ্খলা হচ্ছে। এর কারণটা কি আসলে, যে কেন আসলে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও কেন ফ্যাসিবাদী সেই মানে সিস্টেমগুলো রয়ে গেছে? আসলে এই সংকটের মূলে কি আছে? কেন তাদেরকে আসলে অভ্যুত্থানের পরবর্তী সময়েও বৈপ্লবিকভাবে এই ব্যাপারগুলো চেঞ্জ করা যায়নি? সিস্টেমটাকে কেন চেঞ্জ করা যায়নি? যে কেন এই সংকট বারবার সৃষ্টি হচ্ছে এখন? এটার মূল কারণ হচ্ছে যেটা, আমাদের এই আন্দোলনের মধ্যে যারা মানে একদম যদি বলি যে মাঠের যে সৈনিক, তাদের মধ্যে তো আসলে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বেশি, বিশেষত ছাত্র সমাজ এবং আমাদের যে সাধারণ মানে খেটে খাওয়া মানুষ এক অর্থে। তো সেখানে তো আমাদের বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন কর্পোরেট সংস্থা, কিংবা যদি বলি যে আমাদের যে এলিট সোসাইটি, তার তো আসলে সেইভাবে অংশগ্রহণটা নাই। কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামো তো পরিচালিত হয় এই সমস্ত এজেন্সি এবং কমিউনিটি দ্বারা। ফলে হয়েছে যেটা, এই কমিউনিটিকেই কিন্তু নিয়ে আপনাকে আসলে সরকার গঠন করতে হয়েছে। আপনি সেরকম আমরা পারি নাই একটা বিপ্লবী সরকার গঠন করতে, যারা হলো মাঠের সৈনিক, তাদের মধ্য থেকে সরকারটা গঠিত হয়নি। যেমন ধরা যাক যে আমরা যদি ওইভাবে এজেন্সির কথা ভাবি, এখানে প্রথম আলো বা এই ধরনের মিডিয়া হাউসগুলা কিছু কিছু স্টেক হোল্ডার, এখানকার বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, এখানকার বিভিন্ন এনজিও, এবং তাদের কার্যক্রম ঠিক আপনি ওই অর্থে কোনো একটা নির্দিষ্ট ইডিওলজির পক্ষে এটা ধরতে পারবেন না। তারা এক একটা সময়ে এক একটা সরকারের সঙ্গে যেমন মার্চ করে, আবার একই সঙ্গে হচ্ছে তাদের যে প্রিন্সিপাল, ধরা যাক আপনার যদি আমি বলি যে এখানে যেহেতু একটা বড় স্টেক হোল্ডার হিসেবে প্রথম আলো আছে, তাদেরকে আপনি ঠিক ওই অর্থে
মানে অল আউট এই জুলাই আন্দোলনের পক্ষে যেমন পাবেন না, আবার বলাও যাবে না যে তারা আন্দোলনের বিপক্ষে ছিল। এখন এদের যে ডিলেমা, এই যে এই ধরনের এজেন্সিগুলো এরা সবসময় একটা ডিলেমার মধ্যে থাকে, সিচুয়েশনের সঙ্গে সঙ্গে যেহেতু পাল্টাতে হয়। তারা যখন আসলে আপনার পলিসি মেকিং এবং এই সমস্ত জায়গায় আসবে, সেখানে এই ধরনের ঘটনা ঘটবেই। কারণ আমরা তো র্যাডিক্যালি চেঞ্জড একটা পরিস্থিতির মধ্যে যেতে পারি নাই, যেটা পরিবর্তমান সেটার মধ্যে আমরা পরিবর্তিত হয়ে যাওয়ার প্রেক্ষাপট আমরা পাই না। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলছি বা কাজ করছি, যেটার যে কালচারাল ফিল্ড, এই ফিল্ডে আপনি বড় ধরনের যারা লিটারেরি পার্সন, যারা ধরেন কালচারাল অ্যাক্টিভিস্ট, ফিল্ম মেকার, নাট্য নির্মাতা, নাট্য নির্দেশক, এদের একটা বড় অংশ যেহেতু ওই রেজিমের বাই প্রোডাক্ট অথবা রেজিমের কানেক্টেড একটা অংশ, ফলে তাদেরকে নিয়ে আপনি এখন কিভাবে ডিল করবেন? তাদেরকে তো আপনি এড়াতেও পারবেন না, কারণ তারা এখানকার বড় একটা কালচারাল একটা হাব। তো এদেরকে আপনার এক ধরনের রিকনসিলেশনের মধ্য দিয়ে যে নিয়ে আসবেন, সেটা একটা টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার। যে কারণে দেখেন এখন ওই অর্থে কিছু কিছু কালচারাল অ্যাক্টিভিটিস কমে গেছে। কারণ হচ্ছে যে আপনি ওইখানে নতুন সাংস্কৃতিক কর্মীদেরকে প্রতিস্থাপন করবার মতো পরিস্থিতিটা আসলে এখনো গড়ে ওঠে না। এটা নিশ্চয়ই সময় লাগবে, এবং সেটার জন্য আমাদের আসলে একটা পরিকল্পনা থাকতে হবে। যে পরিকল্পনা, যেমন ধরা যাক যে ওই যে কথায় মানে সেদিন যেমন উঠে আসলো যে আপনি বিভিন্ন জায়গায় নতুন ধরনের চলচ্চিত্র নির্মাতাদের তৈরি করার জন্য স্কিম নিয়েছেন, যেটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নিয়েছে। নতুন ধরনের সাহিত্য, চিন্তাভাবনা, গবেষণা, এই কাজগুলো করার জন্য পেট্রোনাইজ করতে হবে। বিভিন্ন সেক্টরের থেকে ছেলেপেলেদেরকে, মানে যারা এই কাজগুলো করতে চায় তাদেরকে, সেটা বাংলা একাডেমি করতে পারে। এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি সেটা করে, তাহলে হয়তো আমরা আশা করতে পারি বছর দুয়েকের মধ্যে আমরা আসলে এই শূন্যতাটা মানে ভরাট করে ফেলতে পারবো। এবং তখন আমাদের টোটাল যদি মানে কালচারাল যে ফ্রন্ট, সেটার যে দৃষ্টিভঙ্গি, সেটা একটা পাল্টে যাওয়া পরিস্থিতিতে হয়তো আমরা পৌঁছাতে পারবো, একটা নতুন সাংস্কৃতিক বয়ানের দিকে আমরা যেতে পারবো। এই জন্য এখানে আমাদের কিছু কিছু সাংস্কৃতিক সংগঠনও কাজ করছে। সেই সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও অ্যাক্টিভ করতে হবে, তাদেরকে পেট্রোনাইজ করতে হবে। সেই জন্য এটা একটা টোটাল একটা অ্যাপ্রোচের দিকে যেতে হবে। মানে আমরা কিভাবে দেশব্যাপী একটা জাগরণ তৈরি করতে পারি, সেটার জন্য তো সরকার শুধু একা পারবে না। বিভিন্ন কমিউনিটি থেকে তৈরি হওয়া যে সমস্ত সংস্থা, সংগঠন এবং উদ্যোগগুলো আছে, সেগুলোকেও অ্যাড্রেস করতে হবে। তাহলে আশা করা যায় যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো।